Welcome to সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনে আমাদের যে ইউনিটের পরীক্ষাটা হয়েছিল, মানে বিবিএ তে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে যে অ্যানালিটিক্যাল স্কিল অথবা অ্যানালিটিক্যাল মেন্টাল অ্যাবিলিটির যে প্রশ্নটা, সেই প্রশ্নের সমাধানটা আজকে আমরা দেখব। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথমেই যেমন এখানে দেওয়া আছে because of the use of information and communication technology ICT ব্যবহারের কারণে in government activities সরকারের কার্যাবলীগুলি কি হয়েছে। তার মানে এখানে আমাকে 1, 2, 3টা স্টেটমেন্ট তারা দিয়ে রেখেছে। 3টে স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমাকে এই নিচে কোনটা সঠিক, এ বি সি নাকি ডি, কোনটা সঠিক সেই জিনিসটা আমাকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি আইসিটি ব্যবহার করার কারণে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস গুলো কেমন হয়েছে। যেমন বলা হয়েছে পিপল অফ এ কান্ট্রি ক্যান অ্যাভাইল গভর্নমেন্ট সার্ভিসেস উইদিন আর শর্টেস্ট পসিবল টাইম। বলা হয়েছে আইসিটি ব্যবহার করার কারণে একটি দেশের জনগণ খুব কম সময়ের মধ্যেই তারা সরকারি সার্ভিসগুলো পেতে পারে। তাহলে এটা তো বোঝা যাচ্ছে, এটা যেতে পারে, ওকে ফাইন, এটা আমরা রাখলাম। এবার দেখি 2 নম্বর, গভর্নমেন্ট সার্ভিসেস আর নট অ্যাভেলেবল ডিউরিং হলিডেজ। বন্ধের দিনগুলোতে গভর্নমেন্টের সার্ভিসগুলো কি অ্যাভেলেবল না বলছে, আমরা বলছে যে শুক্রবার অথবা শনিবার অথবা গভর্নমেন্ট যেসব বন্ধের দিন আছে ওইসব বন্ধের দিন আমরা সরকারি সুবিধা পাচ্ছি না। এটা কি আদৌ কি সত্য? এটা আদৌ কিন্তু সত্য না। যেমন আমরা শুক্রবারে বিদ্যুৎ পাচ্ছি, শনিবারে বিদ্যুৎ পাচ্ছি, গ্যাস সার্ভিস পাচ্ছি, তাহলে সরকারি সার্ভিসগুলো আমরা পাচ্ছি, অনলাইনে পেমেন্ট করতে পারছি আইসিটি ব্যবহার করার কারণে। তাহলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা অ্যাজাম্পশন, এটা দেওয়া যাবে না। এরপর দেখি পরেরটা কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড অফ গভর্নমেন্ট সার্ভিসেস ক্যান বি এনহ্যান্স। এনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে সরকারি সেবার মান কি বৃদ্ধি পেয়েছে কিনা? অবশ্যই মান বৃদ্ধি পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমাকে এখানে 1 এবং এই 3, এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা, আর এটা আমার অ্যান্সার হবে না। তাহলে এই 1 এবং 3 কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। এই যে এ অ্যান্ড 2 এটা হবে না, এই যে 1 অ্যান্ড 3, তাহলে এই বি হচ্ছে আমার এখানে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার আমার এখানে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কি বলা আছে, বলা আছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য মিনিংফুল সিকোয়েন্স। বলা হয়েছে নিচে যেই কি বলে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমরা আমাদের অর্থের সাথে মিল হয় এমন ভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজানোর জন্য 1 2 3 4 এমন ভাবে সাজানো, তার মানে রিঅ্যারেঞ্জ করে দেওয়া আছে, অ্যারেঞ্জ করতে হবে এটাকে। যেমন এখানে আছে অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে, ইন্টারভিউ মানে চাকরির ভাইবা নেওয়া হচ্ছে, রিটায়ারমেন্ট মানে হচ্ছে অবসর গ্রহণ করা, জব ভ্যাকেন্সি মানে হচ্ছে পদ খালি আছে। তো এটা এলোমেলো ভাবে দেওয়া আছে। আচ্ছা বলেন তো কখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়? নিশ্চয়ই ইন্টারভিউর পরে, তাই না? তার মানে ইন্টারভিউ হয়, অ্যাপয়েন্টমেন্ট হয়, অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর রিটায়ারমেন্ট হয়। এখন কখন এই জিনিসগুলো করি আমরা? যখন আমাদের পোস্ট খালি থাকে, একটা প্রতিষ্ঠানে পোস্ট যখন খালি থাকে তখন প্রথমে আমরা জব ভ্যাকেন্সি আমরা এটা কি করে থাকি, আমরা এটা আইডেন্টিফাই করে থাকি। এরপর আমরা এটা পূরণ করার জন্য আমরা ইন্টারভিউ নিয়ে থাকি, কি নিয়ে থাকি? ইন্টারভিউ নিয়ে থাকি। এরপর আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি যারা আমাদের ওইখানে ভাইভাতে চান্স পেয়েছে, পরীক্ষা পাশ করেছে তারা। এরপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর উনি কাজ করেছেন এবং অনেকদিন কাজ করবেন, তারপরে তিনি রিটায়ারমেন্ট হবেন। কি হবে? রিটায়ারমেন্ট। তো জব ভ্যাকেন্সি হচ্ছে 4 নাম্বার। দেখেন প্রথমে 4 আছে কোন জায়গায়, আমি সেই জিনিসটা খুঁজে বের করি। তাহলে পুরোটা বের করি। এই যে এই 1 হচ্ছে এই যে 4 আছে, তার মানে এই 1টাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 হচ্ছে আমার এই যে ইন্টারভিউ, এরপরে 3 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, 3 এই যে 1 নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর রিটায়ারমেন্ট 3 নাম্বারটা হচ্ছে সবার শেষে আসছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। আমাদের মোটামুটি গত সেশনে আমাদের ইউনিটের পরীক্ষায় আমাদের এই অ্যানালিটিক্যাল স্কিল পার্টটা খুবই বলা যেতে পারে স্ট্যান্ডার্ড মানের একটা প্রশ্ন হয়েছে। তুলনামূলক ম্যাথের চাইতে এটাতে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। কঠিনও বলবো না, সহজও বলবো না, বাট স্ট্যান্ডার্ড। এখানে দেওয়া আছে হাসান মাস্ট বি আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ, কি বলছে? ইউনিভার্সিটি অফ চিটাগং। ওকে, হচ্ছে হাসান হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগং এর একজন শিক্ষার্থী। অবশ্যই যে মাস্ট বলেছে, অবশ্যই সে একজন শিক্ষার্থী। হচ্ছে আই স হিম ওয়ারিং এ টি শার্ট উইথ এ লোগো অফ সিউ। সিউ এর একটা লোগো সম্বলিত একটা টি শার্ট সে পরেছে, আমি এটা দেখেছি।
দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট, বলছে এই উপরের এই তথ্যগুলো আমরা যেগুলো বলেছি এই তথ্যগুলো সঠিক তখনই হবে যখন নিচেরটা সত্য হবে। নিচের কোনটা সত্য হচ্ছে সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন এখানে দেওয়া আছে দেখেন, স্টুডেন্টস অফ সিইউ ওপেন, এটা ই হবে ওপেন ওয়্যার টি শার্ট উইথ সিইউ লোগো। বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো সম্মিলিত টি শার্ট পরিধান করে থাকে। এটা কি মিথ্যা নাকি সত্য? এটা কিন্তু মোটামুটি সত্য বলা যেতে পারে। এটা মোটামুটি সত্য বলা যেতে পারে। এটা আমরা রাখলাম। কিন্তু অ্যান্সার হবে কিনা আমরা পরেগুলো পড়ে তারপরে শিওর করতে হবে। বলছে অল স্টুডেন্টস অফ সিইউ, সিইউর সব শিক্ষার্থী ওয়্যার টি শার্টস উইথ সিইউ লোগো। বলছে সব শিক্ষার্থীরাই কি সিইউ লোগো পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? না, এটা কখনোই সম্ভব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০,০০০ ৩৫,০০০ শিক্ষার্থী হতে পারে, বাট সবাই কিন্তু সিইউ লোগো সম্মিলিত টি শার্ট পড়ে না। তাহলে এটা হবে না। স্টুডেন্টস অফ সিইউ আর রিকোয়ার্ড টু ওয়্যার টি শার্ট উইথ সিইউ লোগো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি এমন কোনো রিকোয়ারমেন্ট আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে গেলে সিইউ লোগো পড়তে হবে? না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। অনলি স্টুডেন্টস অফ সিইউ ওয়্যার টি শার্টস উইথ সিইউ লোগো। বলছে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ টি শার্ট পরে থাকে। অনেকে ভাবতে পারে এটা তো সত্য হতে পারে যে চট্টগ্রামের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ কি বলে টি শার্ট পরে না, কিন্তু এই জিনিসটা আসলে সত্য না। আমিও অনেক দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, কিন্তু তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ টি শার্ট পরেছে। হতে পারে তাদের ছোট ভাই আছে, ওই ছোট ভাই এটা পড়েছে, অথবা বড় ছোট বোন পড়েছে। আমি দেখেছি এরকম, মানে মানে আমি হচ্ছে স্টুডেন্ট, আমার ছোট ভাই অথবা বোন পড়েছে, এরকম এরকম দেখেছি আমি, এরকম হয়। তার মানে এখানে আমার এই জিনিসটা হবে না। আর তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ, স্টুডেন্টস অফ সিইউ ওপেন ওয়্যার টি শার্ট উইথ সিইউ লোগো। এবার আমরা দেখি পরবর্তী 29 নম্বর প্রশ্নটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ভ্যালিড অ্যাজাম্পশন মেড ইন দ্য গিভেন আর্গুমেন্ট। বলছে নিচের আমার এই আর্গুমেন্টের উপর ভিত্তি করে এই যে দুইটা প্রিমাইস দেওয়া আছে, দুইটা আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমার নিচের কোনটা সত্য, কোন অ্যাজাম্পশনটি আমার ভ্যালিড সত্য, সেই জিনিসটা আমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। যেমন এখানে প্রিমাইস মানে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্ট দেওয়া আছে, অনুমান দেওয়া আছে আর কি। প্রিমাইস মানে অনুমান, পূর্বানুমান বোঝায় আর কি। ১ নাম্বার স্টেটমেন্টে যেটা দেওয়া আছে, পিপল হু ওয়্যার গ্লাসেস আর স্মার্ট। স্মার্ট হবে, হ্যাঁ স্মার্ট, এ হবে না, এ হবে না। তার মানে কি বলছে, পিপল হু ওয়্যার গ্লাসেস আর স্মার্ট, বলেছে মানুষ তারাই স্মার্ট যারা কি পরে সানগ্লাস পরে। ওকে, দেখি এটা তারা বলেছে। বলছে জন ওয়্যার্স গ্লাসেস, জন গ্লাসেস মানে সানগ্লাস পরে থাকে। এখন বলছে কনক্লুশন জন ইজ স্মার্ট, তাহলে কনক্লুশন তারা বলেছে জন হচ্ছে স্মার্ট। এখন আমরা দেখব নিচের কোনটা এই উপরের সাথে যাচ্ছে আমাদের। বলেছে অল পিপল হু ওয়্যার গ্লাসেস আর স্মার্ট, এই কথাটি কি আমার এইটার সাথে কি যাচ্ছে কিনা। ওকে, বলছে সব মানুষের যারা গ্লাস পরে তারা স্মার্ট। ওকে, এটা আমি এখন রাখলাম, এটা হচ্ছে কি হচ্ছে না পরবর্তী দেখবো। বলছে অনলি পিপল হু ওয়্যার গ্লাসেস আর স্মার্ট, বলছে শুধুই তারাই স্মার্ট যারা শুধু গ্লাস পরে। এটা কি আদৌ সত্য? কেন গ্লাস ছাড়া অন্য কোনো ব্যক্তি কি স্মার্ট হতে পারে না? অবশ্যই হতে পারে, তাহলে এটা হবে না। বলছে জন ইজ দ্য অনলি পার্সন হু ওয়্যার গ্লাস, পৃথিবীতে শুধু জনই গ্লাস পরে, আর দুনিয়াতে কেউ গ্লাস পরে না। আহা, না এটাও সত্য না। তার মানে বোঝা যাচ্ছে এখানে এটা তো দেশে নান অফ অ্যাবভ। তার মানে এখানে বলছে অল পিপল হু ওয়্যার গ্লাসেস আর স্মার্ট, তার মানে এটা সত্য হতে পারে যে যারা গ্লাস পরে তারা তাদেরকে দেখতে স্মার্ট মনে হচ্ছে। তার মানে এখানে এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর আমরা যাচ্ছি এখানে তারা এই যে আমাদের যে স্টেটমেন্টের উপর ভিত্তি করে প্রশ্নগুলো করছে আর কি। যেমন এখানে 40 নম্বর যে প্রশ্নটা করছে যে দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অফ এন আর্গুমেন্ট, একটা আর্গুমেন্টের একটা তর্ক বিতর্কের এই স্টেটমেন্ট সাপোর্ট করে যা তাকে আমরা কি বলি, সেটাকে আমরা প্রিমাইস বলি। কি বলে থাকি? প্রিমাইস বলে থাকি। যে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম আর কি, এই যে প্রিমাইস, এই যে প্রিমাইস, এটাকে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে বলা হয়েছে আমাকে দ্য প্রিন্সিপাল অফ ক্লেম অফ এন আর্গুমেন্ট, একটা তর্ক বিতর্কের মেইন বিষয়টা কি, মেইন বিষয় কি দাবি করে, সেটা হচ্ছে কনক্লুশন। সেটা কি? কনক্লুশন, সেটা হচ্ছে কনক্লুশন। আমরা এই জিনিসটাই আমরা
একদম সারসংক্ষেপে নিয়ে আসে, এটাকে বলে কনক্লুশন। ঠিক আছে, এবার আসি, এই প্রশ্নটা একটু টাইম কনজিউমিং, বাট প্রশ্নটা সহজ। অনেকে আসলে বড় প্রশ্ন দেখে অনেকে ছেড়ে দেওয়া দিতে পারে, কিন্তু প্রশ্নটা অনেক সহজ, একটু বোঝার বিষয় আছে। খুবই লজিক্যাল একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, দ্য চেয়ারম্যান এন্টার্ড ইন দ্য অ্যাসেম্বলি হল at 10 minutes before 12:30 p.m. to conduct the interview. ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য 12:30 ঠিক 10 মিনিট পূর্বে চেয়ারম্যান প্রবেশ করেছে। তবে 12:30, তার মানে এখানে হচ্ছে 12:30। ওকে, ফাইন, বুঝলাম। এখন চেয়ারম্যান এখানে প্রবেশ করেছে আমাকে কখন? চেয়ারম্যান প্রবেশ করেছে হচ্ছে 12:30 ঠিক 10 মিনিট পূর্বে। 10 মিনিট পূর্বে মানে হচ্ছে 12:20, বিষয়টা এরকম না? এরকম। এরপর দেখি আমরা কি বলছে, দ্য চেয়ারম্যান ওয়াজ 20 মিনিটস আর্লিয়ার দেন ম্যানেজিং ডিরেক্টর। বলছে ম্যানেজিং ডিরেক্টর থেকে 20 মিনিট আগে চেয়ারম্যান প্রবেশ করেছে। তাহলে ম্যানেজিং ডিরেক্টর এমডি যিনি আছেন, এমডি যিনি প্রবেশ করেছেন, তিনি হচ্ছে 20 মিনিট পরে প্রবেশ করেছেন চেয়ারম্যানের, এটা বলতে পারি না আমি? তার মানে চেয়ারম্যান যদি এই এমডি, চেয়ারম্যান হচ্ছে এমডি কত 20 মিনিট আগে প্রবেশ করেছে। এখন আমি যদি উল্টা বলি, চেয়ারম্যানের 20 মিনিট পরে প্রবেশ করেছে এমডি, তাহলে 20 মিনিট পর মানে হচ্ছে এই 12:40, 12:40। এখন আমাকে পরবর্তীতে বলেছে দ্য ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ 30 মিনিটস লেট অ্যাজ পার দ্য টাইম ফিক্সড। যেই টাইমটা নির্ধারণ করা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, সেই টাইম থেকে তিনি 30 মিনিট পরে প্রবেশ করেছেন। হোয়াট ওয়াজ দ্য টাইম ফিক্সড ফর ইন্টারভিউ? তাহলে ইন্টারভিউর জন্য টাইম কত ধরা হয়েছে? তার মানে তিনি 30 মিনিট পরে প্রবেশ করেছেন নির্ধারিত টাইমে। তাহলে ফিক্সড টাইম আমার যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 30 মিনিট পরে, তার মানে 30 মিনিট আগে 12টা, সরি এখানে হবে 12:10 হবে। কত হবে? 12:10। তার মানে এই যে দেখেন আপনারা, এই 12:10-এর ঠিক 30 মিনিট পরে, যে এখানে 30 মিনিট পরে 12:40 হয়েছে। তার মানে আমরা ধরতে পারি ফিক্সড টাইম হচ্ছে আমার 12:10, আছে কিনা? এই যে 12:10, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যাচ্ছি, খুব সুন্দর একটা ম্যাথ, একটা ফিগার বলা হয়েছে এখানে আমাকে। যে এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্কোয়ার ইন দ্য গিভেন ফিগার। এই ফিগারে আমাকে স্কোয়ার বের করতে, আচ্ছা স্কোয়ারটা আমি একটু আঁকি। এখানে কিন্তু আমার এটা একটু ভিন্ন মাত্রা ছিল, আমি একটু আঁকি। স্কোয়ারটা ছিল এরকম, এটা আমি আঁকা বাঁকা হচ্ছে, বাট এখন যেটা আঁকতেছি এটাও হচ্ছে স্কোয়ার। ওকে, এটাও হচ্ছে স্কোয়ার, এটাও হচ্ছে আমার স্কোয়ার। এখন এইটা ছিল আমার ফিগার, আমার পরীক্ষার হলে কিন্তু এই ফিগারটা ছিল, এরকম একটা ফিগার, এরকম একটা স্কোয়ার ছিল আমার। এবং আচ্ছা আমি এদিক দিয়ে আঁকি সুন্দর করে, মনে করেন এরকম ছিল আর কি। স্কোয়ার যদিও হয় নাই, বাট এটা ধরে নেন স্কোয়ার। ওকে, এখন এটাকে মাঝখান দিয়ে এভাবে ভাগ করছে, এভাবে ভাগ করছে, আবার এখানে আর একটা স্কোয়ার ছিল। ওকে, স্কোয়ার শেপের মতো হয়নি, স্কোয়ার হতে গেলে একদম চারপাশ কিন্তু সমান হতে হবে, ঠিক আছে? বাট ধরে নেন স্কোয়ার। এখন বলেছে এই ফিগারে কতগুলো বর্গ আছে, স্কোয়ার আছে, এই জিনিসটা বের করার জন্য। এখন যদি আপনাকে যখন আমরা এভাবে আঁকতাম, তার মানে এখানে একটা বর্গ, আর যখন এইভাবে ভেঙে দেয়, এইভাবে যদি ভাগ করে দেয়, তার মানে এরকম ভাগে যতগুলো থাকবে, তার মানে এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, আর পুরাটা হচ্ছে একটা, পাঁচটা। যদি এরকম ফিগার থাকে, তার মানে এখানে হচ্ছে পাঁচটা। ওকে, আর ভিতরে এরকম যতগুলো থাকবে, এই যে এখানে এটার জন্য হচ্ছে পাঁচটা, আবার এখানে একটা, এটাও দেখেন তো সেম ভাগে ভাগ করছে কিনা, এখানে এক, দুই, তিন, চার, আবার এটা পুরাটা একটা, পাঁচটা। তাহলে দুইটা চতুর্ভুজ, দুইটা বর্গ দুই ভাবে এরকম দ্বিখণ্ডিত করে ফেলছে, তারা ভাগ করছে, তার মানে টোটাল হচ্ছে এখানে 10টা। তার মানে আমি বুঝতে পারলাম যদি এরকম থাকে, তাহলে এখানে হচ্ছে পাঁচটা থাকবে, আবার এটার ভিতরে যদি এভাবে আঁকে, তাহলে এখানে হচ্ছে পাঁচটা থাকবে। যদি তার ভিতরে আবার আঁকে এভাবে, তাহলে সেখানেও হবে পাঁচটা, তাহলে 3 5 15টা হবে তখন আনসার। ওকে, তাহলে আমরা দেখি এখানে আনসার হচ্ছে কত, 10। এবার আমরা যাই নিচে, বলা হয়েছে এখানে একটু, হ্যাঁ এবার আসি, বলা হয়েছে এখানে ইউ আর গিভেন দা ফলোইং 3 স্টুডেন্ট, মানে নিচে আমাকে 3টে স্টুডেন্ট দেওয়া আছে। ওকে,
এবং বলেছে ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, যদি প্রথমটা সত্য হয়, প্রথম দুইটা সত্য হয়, তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট কি হবে? সত্য, মিথ্যা, অনিশ্চিত, অপ্রাসঙ্গিক। এবার দেখি, বলছে তানিয়া, ওকে, তানিয়া ইজ ওল্ডার দেন সোনিয়া। তানিয়া ইজ ওল্ডার দেন সোনিয়া, এই যে তানিয়া আর ওল্ডার দেন সোনিয়া, তাহলে সোনিয়া থেকে তানিয়া বড়, তার মানে উপরে রাখলাম আমি, মনে করেন এটা হচ্ছে বড়। এরপর বলছে মুনিয়া ইজ ওল্ডার দেন তানিয়া, তো মুনিয়া বা তানিয়ার বড়, তাহলে মুনিয়া হচ্ছে এই তানিয়ার বড়, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে এই যে ছোট থেকে বড়। ওকে ফাইন, তাহলে এটুকু পেলাম। এখন যে সি নাম্বারে এই 3 নাম্বার স্টেটমেন্ট কি হচ্ছে, সোনিয়া ইজ ওল্ডার দেন মুনিয়া। সোনিয়া, এই দুইটা যদি সত্য হয়, আমাদের এই প্রথম এটা এবং এটার দ্বারা কিন্তু আমি এতটুকু পেয়েছি, এই দুইটা কিন্তু সত্য তারা বলে দিয়েছে। যে দেখেন টু, ইফ ফার্স্ট স্টেটমেন্ট ইজ টু, থার্ড স্টেটমেন্ট কি হবে? বলছে সোনিয়া ইজ ওল্ডার দেন মুনিয়া। সোনিয়া কি, এই যে সোনিয়া কি মুনিয়ার চাইতে বড়? কখনোই না, সে হচ্ছে সবার ছোট। তাহলে এই স্টেটমেন্টটা আদৌ কি না, সত্য না, তার মানে এটা হচ্ছে ফলস। এটা কি ফলস। এবার আসেন আমরা পরবর্তীতে আগাই। পরবর্তীতে কি বলছে দেখেন, এখানে বলা হয়েছে ইফ ইফ sorry, you are given two statements number 1 and 2, read both the statements and mark your answer। বলছে এই যে বলছে the police authority has recently caught a group of house breakers। বলেছে কি, বলছে পুলিশ কর্তৃপক্ষ সম্প্রতি যারা ঘর ভেঙেছিল একটা এমন একটা গ্রুপকে তারা ধরেছে। এরপর দ্বিতীয় স্টেটমেন্ট বলেছে the citizens group in the locality have started night vigil in the area। বলা হয়েছে স্থানীয় জনগণ যারা আছে, স্থানীয় সিটিজেন যারা আছে, স্থানীয় সিটিজেনের একটা দল তারা শুরু করেছিল রাতের বেলায় টহল দেওয়া আর কি, সতর্ক অবস্থায় থাকার জন্য। এখন বলেছে, আমাকে বলেছে দুইটা পড়ার জন্য এবং নিচের এটা স্টেটমেন্ট কোনটা সঠিক সেটা আমাকে বোঝার জন্য। এখন আমরা দেখি, যেমন বলেছে স্টেটমেন্ট 1 এ যেটা বলা হয়েছে, স্টেটমেন্ট 1 ইজ কজ, স্টেটমেন্ট 1 হচ্ছে ঘটনা, অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইফেক্ট, পরেরটা হচ্ছে ফলাফল। ওকে, এটা আমি দেখতে পারি, এটা হতে পারে, বাট পরবর্তী দেখি স্টেটমেন্ট 2 ইজ কজ। স্টেটমেন্ট 2 কি কজ হতে পারে, কারণ হতে পারে? না না। এবার 1 ইজ ইফেক্ট, না। তার মানে এখানে বোঝা যায় এটা একটা ঘটনা ঘটেছে, তার মানে আগে ওই এলাকাতে বিভিন্ন ঘরবাড়ি ভাঙা হয়েছিল, এই ভাঙা হওয়ার পরে পুলিশ তাদেরকে ধরেছে, একটা দল যারা তাদেরকে ধরেছে। এখন ওই স্থানীয় লোক যারা আছে তারা এই ঘটনার প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে আসছে, সতর্ক অবস্থানে এসে তারা কি করলো, তারা এখন সবাই রাতের বেলায় টহল দিচ্ছে, সতর্ক অবস্থানে আছে। তাহলে এটা হচ্ছে ঘটনা, আর এটা হচ্ছে তারা যে টহল দিচ্ছে রাতের বেলা, রাত জেগে জেগে সতর্ক থাকা অবস্থানে, তারা এটা কি করতেছে, এটা হচ্ছে ফলাফল। তার মানে এখানে এই নাম্বারটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর কি বলছে, বথ দ্য স্টেটমেন্টস ওয়ান এন্ড ইন্ডিপেন্ডেন্ট কজ, না এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, বা বলছে দুইটা স্বাধীন, না দুইটা কিন্তু স্বাধীন, একটার সাথে আরেকটা কিন্তু কি আছে, কানেক্টেড আছে। বলছে বথ দ্য স্টেটমেন্টস ওয়ান এন্ড ইফেক্টস অফ সাম কমন কজ, বলছে দুইটা স্টেটমেন্টে আর ইফেক্টস অফ সাম কমন কজ, দুইটাই কি কমন কজ, দুইটা কমন ঘটনা, না কমন ঘটনা না। তার মানে এখানে এই নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। ওই কোথায় চলে গেলি? আচ্ছা, এবার দেখি এটা নিচে নিয়ে আসি, দাঁড়ান। এবার আসেন, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, নিচের কোনটি এই চারটা থেকে আপনার কি বলে ডাজ নট বিলং, এক না, চারটা দেওয়া আছে, চারটার ভিতরে কোনটা আলাদা। যেমন এখানে চট্টগ্রাম, এখানে ঢাকা, এটা হংকং, এটা জাকার্তা। তার মানে একটু যদি আমরা চিন্তা ভাবনা করে দেখেন, এগুলা কিন্তু তিনটা কিন্তু রাজধানী দেওয়া আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী, হংকং হংকং দেওয়া আছে। এরপরে দেখেন হংকং এর রাজধানী কিন্তু হংকংই, হংকং সিটি। হ্যাঁ, এরপরে এটা কি জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। হ্যাঁ, তার মানে চট্টগ্রাম কিন্তু কি না, ক্যাপিটাল না, ক্যাপিটাল না। ওকে, ক্যাপিটাল না, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার এ। এরপর দেখেন কি দেওয়া আছে, এরপর আছে হুইচ অফ দ্য অ্যান্সার চয়েস কমপ্লিটস দ্য সেম রিলেশনশিপ উইথ দ্য থার্ড ওয়ার্ড। কাপ ইজ টু কপি অ্যাজ বল ইজ টু, কি হবে? বলছে কাপ যদি কি হয়, কপি হয়, তাহলে বল কে, এটা হচ্ছে অ্যানালজির একটা প্রশ্ন, ঠিক আছে। কাপের সাথে কাপে কি থাকে, কফি থাকে,
এরপরে বলে কি থাকে বলেন তো? বলের নিচের কোনটা থাকবে? প্লেট থাকবে, টেবিল স্পুন থাকবে, নিউট্রিশন থাকবে নাকি স্যুপ থাকবে? একটা বল মানে হচ্ছে আমরা পাত্র আর কি। এখন এই কাপ হচ্ছে একটা পাত্র, এই পাত্রে কফি থাকে, হ্যাঁ? এখন এই বল ও তো আমরা জানি বল তো এরকম। এই বলে কি থাকতে পারে বলেন তো? বলে কি প্লেট থাকে? প্লেট কখনোই থাকবে না। বলে টেবিল স্পুন, চামচ থাকবে? চামচও থাকবে না। লজিক্যাল বলতে হবে। নিউট্রিশন, পুষ্টি কি কখনো এখানে থাকে? না। তার মানে এই বলে স্যুপ থাকতে পারে। কি থাকতে পারে? স্যুপ থাকতে পারে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে স্যুপ। এরপর দেখেন পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া আছে আমার, বলেছে আর্টিস্ট ইজ টু পেইন্টিং। এটাও কিন্তু অ্যানালজির প্রশ্ন। আপনারা আমি কিন্তু আমার যে এই ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু ওই অ্যানালিটিক্যাল স্কিলের সম্পূর্ণ কোর্স আপনারা ফ্রিতে করতে পারবেন এবং সম্পূর্ণ কোর্স আমি আপলোড করে রেখেছি। আপনারা যদি করেন ইনশাল্লাহ এর বাইরে আপনাদের আর কোনো ক্লাস করা লাগবে না। এই একদম বেসিক থেকে শুরু করে আপনার একদম অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এখানে দেওয়া আছে। যে কোনো পরীক্ষার জন্য যে কোনো ক্ষেত্রে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন, আর্টিস্ট ইজ টু পেইন্টিং, অ্যাজ টিচার ইজ টু কি হবে? তো যদি আর্টিস্ট কি তৈরি করে? আর্টিস্ট সে অঙ্কন করে, নকশা তৈরি করে, চিত্র তৈরি করে। আর টিচারের কাজ কি? টিচারের কাজ কি? এখানে কি দেওয়া আছে? রিডিং, রাইটিং, স্টাডিং। তাহলে কি হতে পারে বলেন তো? টিচিং। টিচারের কাজ টিচিং করা, আর্টিস্টের কাজ পেইন্টিং করা। ওকে, ফাইন। এবার দেখেন বলে দেখি ফ্রম দ্য ফলোইং চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট অ্যাসেনশিয়াল পার্ট অফ নলেজ। জ্ঞানের ক্ষেত্রে কোনটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? স্কুল, টিচার, টেক্সট বুক নাকি লার্নিং? দেখেন এটা আপনার হতে পারে যে স্কুল জ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, টিচার একটা গুরুত্বপূর্ণ জিনিস, টেক্সট বুক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু লার্নিং জিনিসটা একটু আসে না। আপনি নলেজ স্কুল ছাড়াও কি অন্য কোনো জায়গা থেকে পাইতে পারেন কিনা? অবশ্যই পেতে পারেন। টিচার ছাড়া কি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না? অবশ্যই পারবেন। টেক্সট বুক ছাড়া কি জ্ঞান অর্জন করা যায় না? অবশ্যই যায়। তার মানে লার্নিং যে কোনো জায়গা থেকে করা যায়। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ডি। এবার আসেন শেষের প্রশ্নটা আমরা একটু দেখি। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ এসেনশিয়াল পার্ট অফ দ্য ওয়ার্ড স্কুল। স্কুলের ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? যেমন এখানে বলেছে স্টুডেন্ট, রিপোর্ট কার্ড, টেস্ট, এরপর বলেছে বুক। আপনি একটি স্কুল দিবেন, সেখানে অবশ্যই কি থাকতে হবে? স্টুডেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? স্টুডেন্ট থাকতে হবে। তাহলে এই স্টুডেন্ট হচ্ছে এখানে এসেনশিয়াল পার্ট। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 15টা প্রশ্ন আসছিল আমাদের এই কোথায়, আমাদের এই ইউনিটের পরীক্ষায়, যে 15টা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে ম্যাথের তুলনায়। আপনারা কিন্তু ম্যাথের ক্লাসগুলো পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে, আপনারা ওইখানে ঘুরে আসতে পারেন। আর এখানে যেই সমাধানটা দেওয়া হয়েছে খুবই লজিক্যাল ভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং যে কোনো পরীক্ষা আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন। যেমন আইবিএ তে আসে এগুলো। এখন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এরপরে যদি মনে করেন আপনি বিইউপি তে পরীক্ষা দেন, ওইখানে থাকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকে, ঠিক আছে, ওইখানে থাকে। আইবিএ তে পরীক্ষা দিলে পাবেন এগুলো। অথবা জবের পরীক্ষা দিলে ওই যা এই বিষয়গুলো আসে, অ্যানালিটিক্যাল স্কিল গুলো আসে জবের। বিসিএস, ব্যাংক জব থেকে শুরু করে, অথবা আইবিএ প্যাটার্ন যেখানে থাকে, আইবিএ যেখানে প্রশ্ন করে সেখানে এই অ্যানালিটিক্যাল স্কিল গুলো থাকে এবং খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গাটা প্রশ্ন করেছে। তাহলে আপনারা এটা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারলেন আমি আশা করি। সো আপনাদের আরো ভালো করার জন্য আপনারা আমার ওই ক্লাসগুলো দেখবেন আশা করি। ওকে, সালাম আলাইকুম সবাইকে, ধন্যবাদ।